তো গাইস, আজকের এই ভিডিওতে শেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম কিভাবে পূরণ করবেন। 12 পাতার ফর্ম, ঠিক আছে? তো গাইস, এই ফর্মটি পূরণ করার জন্য আপনার পরিবারের সম্পূর্ণ তথ্য লাগবে, প্রত্যেকের আধার কার্ড, প্রত্যেকের মোবাইল নাম্বার এবং বিশেষ করে ভোটার কার্ড, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনারা রেডি রাখবেন এবং এই ফর্মটি বুঝে বুঝে ফিল আপ করবেন, ঠিক আছে? আর ভয় পাবেন না। তো কীভাবে সঠিক পদ্ধতি ফিল আপ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি, বেশি বক বক না করে, বেশি তাড়াহুড়ো না করে। চলুন দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে গিয়ে। আর প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পয়েন্ট খুব ভালো করে বুঝে তারপরে ফিল আপ করবেন। চলুন দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে গিয়ে। আর পারলে সাবস্ক্রাইব করে দিও। চালু করা হয়েছে। বর্তমানে 12 পাতার ফর্ম ছিল, এখন বর্তমানে 13 পাতার ফর্ম কিন্তু চালু করা হয়েছে এবং অনেক নতুন অপশন কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেই জন্য বর্তমানে সেই নতুন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে। দেখুন, অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে বিভিন্ন জায়গায় কিন্তু ভুল করছে। সেক্ষেত্রে খুবই সহজ পদ্ধতিতে সঠিকভাবে আপনি ফর্ম ফিল আপটা কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে না কোথায় কোন ডিটেলস বসাবে, যেমন কিন্তু হেড অফ ফ্যামিলি কাকে রাখবে, অথবা ব্যাংক ডিটেলস কোথায় কার বসাবে, জন্ম তারিখ কোথায় কার বসাবে, এবং যে পরিবারের ধরুন 2 জন বা 3 জন মহিলা রয়েছে সেক্ষেত্রে সবার কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে নাকি একটাই ফর্মে হয়ে যাবে, এবং যারা কিন্তু এতদিন লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে এসেছিল তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে। এরকম অনেক মানুষের কিন্তু কোশ্চেন রয়েছে। এছাড়া ফর্মেশন কি ডকুমেন্টস অ্যাটাচ করবে, কোথায় জমা করব, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো এবং সঠিক পদ্ধতির মাধ্যমে প্রতিটা অপশন আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। সেজন্য ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে 12 পাতার ফর্মের জায়গায় এখন বর্তমানে 13 পাতার ফর্ম কিন্তু করে দেওয়া হয়েছে এবং অনেক নতুন অপশন কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। সেই জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আচ্ছা, এখানে 1 নম্বর হচ্ছে যে পরিবারের প্রধানের নাম কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য প্রধানের যে নামটা হেড অফ ফ্যামিলি তার নামটা কিন্তু পুরো নামটা বসিয়ে দেবেন। এবার এখানে অনেকের কোশ্চেন যে কাকে আমি হেড অফ ফ্যামিলি রাখবো। দেখুন, একটা এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার পরিবারের 6 জন সদস্য, এবার তার মধ্যে যে বয়সে সব থেকে বড় সে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তার নামটা লিখে দেবেন এখানে, ঠিক আছে? এবার অনেকের কোশ্চেন যে আগে যে হেড অফ ফ্যামিলি ছিল সে কোনো কারণে মারা গেছে, তো এখন বর্তমানে যে বড় রয়েছে পরিবারে তার নামটা লিখে দেবেন। এবার যদি কোনো কারণে আপনার পরিবারটা আলাদা হয়ে গেছে তো সেক্ষেত্রে আলাদা হয়ে যাওয়ার পর সেই নতুন পরিবারে যে বড় রয়েছে তার নামটা লিখে দেবেন, ঠিক আছে? কিন্তু এখানে ভুলেও যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তার নামটা লিখবে না, ঠিক আছে? এখানে তার নাম লিখতে হবে যে হেড অফ ফ্যামিলি, পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা লিখতে হবে, ঠিক আছে? এবার 2 নম্বর কি বলা আছে, 2 নম্বর এখানে জন্ম তারিখ। এখানে কার জন্ম তারিখ লিখবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন না আপনি তার এখানে জন্ম তারিখটা লিখে দিতে হবে, ঠিক আছে? তার এখানে জন্ম তারিখটা পুরো সম্পূর্ণ সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে বলা হয়েছে যে পরিবারের প্রধান আপনি যাকে রাখছেন তার জেন্ডারটা কি, সে মেল না ফিমেল, সে পুরুষ না মহিলা, এখানে কি ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে? এবার আপনি যাকে রাখছেন হেড অফ ফ্যামিলি সে যদি পুরুষ হয়ে থাকে পুরুষ এখানে ঠিক চিহ্ন মারবেন, যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে মহিলার জায়গায় ঠিক চিহ্ন মারবেন। এরপর এখানে বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে যে পরিবারের যে প্রধান আপনি রাখছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তার আধার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 4 নম্বর পয়েন্টে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ যে আপনার পরিবারে যদি রেশন কার্ডের ফ্যামিলি আইডি যে থেকে থাকে সেক্ষেত্রে তার নাম্বারটা বসিয়ে দেবেন যদি থাকে, যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই, ওকে? তারপরে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের কতজন সদস্য এটা কিন্তু এখানে সংখ্যায় লিখে দেবেন, ঠিক আছে? কতজন সদস্য সংখ্যা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার ঠিকানা, এবার ঠিকানা এখানে কি বসাবেন, দেখুন এখানে বর্তমানে কিন্তু স্থায়ী ঠিকানা, বর্তমানে আপনার পরিবারে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে পুরো অ্যাড্রেসে লিখে দেবেন। তারপরে যোগাযোগের নম্বর, বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি যাকে রাখছেন তার মোবাইল নাম্বারটা বসাবেন, যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। পরিবারের যে হেড আপনি রেখেছেন তাকে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে কিন্তু এবার যে সদস্যের ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এতক্ষণ যে পরিবারের হেড অফ ফ্যামিলি তার ডিটেলস বসালেন, এবার কিন্তু সদস্যের ডিটেলস কিন্তু বসাতে হবে।
তো সেগুলো আপনি কি করবেন, সদস্য ওয়ান। এবার সদস্য ওয়ানে আপনি যাকে রাখতে চান তার নামটা এখানে বসিয়ে দেবেন, তার নাম বসিয়ে দেবেন, তার জন্ম তারিখ ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে লিঙ্গ অর্থাৎ জেন্ডারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর প্রধানের সঙ্গে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি সেটা বসিয়ে দেবেন এবং আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যে করা হচ্ছে হ্যাঁ কি না, মানে এই সদস্য ওয়ান যাকে রেখেছেন সে কি অন্নপূর্ণা যোজনার জন্য সে আবেদন করছে। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ এখানে ঠিক চিহ্ন মারবেন, এর কিন্তু অবশ্যই ঠিক চিহ্ন মারতে হবে। এবার সদস্য টু আপনি যাকে রাখছেন তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবার যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে না সেক্ষেত্রে হ্যাঁ এখানে ঠিক চিহ্ন মারার দরকার নেই, কিন্তু যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনার জন্য তাই এখানে হ্যাঁ এটা ঠিক চিহ্ন মারবে। সেম একইভাবে এখানে সদস্য 3, 4 এইভাবে কিন্তু একে একে সদস্যের ডিটেলস বসাতে হবে এবং এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকে। আচ্ছা, এবার আপনাকে বললে কি, এবার এখানে বলে দেওয়া হয়েছে যে পরিবারের প্রধান এবং আর বাদ বাকি সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে যেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক রয়েছে। এবার সবার প্রথমে হেড অফ ফ্যামিলি যাকে রাখছেন তার এখানে ব্যাংকের নাম বসিয়ে দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আইএফসি কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে যেই ব্যাংকে সেই ব্যাংকের ডিটেলসটা আপনাকে বসাতে হবে। সেম একইভাবে সদস্য ওয়ান, সদস্য টুর সমস্ত ডিটেলস কিন্তু একে একে বসাতে হবে। ব্যাংকের ডিটেলসগুলি যার যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড একে একে সঠিকভাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেই সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নেই তার সেক্ষেত্রে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বসানোর কোনো রকম দরকার নেই, ঠিক আছে। যার যার ডিটেলস রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার ডিটেলসগুলি আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, তারপর আমি বলে দেওয়া হয়েছে যে এপিক নাম্বার, এবার কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলস কিন্তু বসতে হবে। সেই জন্য আপনি কি করবেন, যে হেড অফ ফ্যামিলি আপনি যাকে রেখেছেন তার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নাম্বারটা বসিয়ে দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেম একইভাবে যাকে আপনি সদস্য ওয়ান যাকে রেখেছেন তার এপিক কার্ড নাম্বার এবং তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর সদস্য টু, সদস্য থ্রি এইভাবে কিন্তু একে একে তার এপিক নাম্বার অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে 12 নম্বর পয়েন্টে যে বিভাগ অর্থাৎ যে বর্তমানে আপনি কি ক্যাটাগরি অর্থাৎ আপনার পরিবারটা কি এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এখানে ঠিক চিহ্ন মেরে নেবেন। মেরে নেওয়ার পর এরপরে দেখুন, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে আপনার, যদি আপনার রেশন কার্ড থেকে থাকে এখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে আপনার পরিবারের কথা বলছি আর কি, এবার যদি আপনার রেশন কার্ড থেকে থাকে হ্যাঁ করবেন অথবা নো করবেন এবং কোন রেশন কার্ড রয়েছে বর্তমানে আপনার পরিবারের, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে এসপিডব্লিউ, পিডব্লিউ যেটা হয়ে থাকে সেটা আপনি এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে বলে দিয়েছে যে পরিবারটি রেশন দোকান থেকে প্রতি মাসিক রেশন তুলছে, যে প্রতি মাসে আপনি রেশন কি পান, আপনি রেশন তোলেন হ্যাঁ বা না করবেন। তারপরে এখানে বলে দিয়েছে যে আপনার বাড়িতে 3টির বেশি ঘর কি পাকা রয়েছে, আপনার একটি ঘরের মধ্যে 3টি যে রুম রয়েছে 3টির বেশি রুম কি পাকা, সেখানে হ্যাঁ করবেন অথবা নো করবেন। এরপরে যে পারিবারিক জমির মালিকানা যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন অথবা নো করবেন, অর্থাৎ আপনার পরিবারে কোনো কোনো জমি রয়েছে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে জমির যে রেকর্ড কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে পরিবারের জমির পরিমাণ, পরিবারের সকল সদস্যের মিলে টোটাল জমির পরিমাণটা কত সেটা শতকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কত শতক সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবারে যানবাহন, যে পরিবারে আপনার 4 চাকার কোনো গাড়ি রয়েছে যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন অথবা না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে, 4 চাকার গাড়ি কতগুলি রয়েছে সংখ্যাটা লিখে দেবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। এবার গাড়ির মডেলটা, যে আপনার কি ধরনের গাড়ি, যে গাড়ি জিপ বা ট্রাক্টর কোন ধরনের গাড়ি মডেলটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, তারপর আমি বলে দিয়েছি যে পরিবার ভিত্তিক সদস্যের কোনো কোনো স্বাস্থ্য বিমা কি রয়েছে আপনার পরিবারে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন অথবা নো করবেন। এবার স্বাস্থ্য বিমা যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে কার রয়েছে, যদি হেড অফ ফ্যামিলি যদি থেকে থাকে সেক্ষেত্রে সরকারি না বেসরকারি এবং কত টাকার বিমা রয়েছে প্রিমিয়ারের বিবরণ এখান থেকে বসিয়ে দেবেন। সেম একইভাবে কোনো সদস্য যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে সরকারি না বেসরকারি কত টাকার বিমা প্রিমিয়ারের বিবরণ সমস্ত দিয়ে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে যে আপনার পরিবার কি, যে পরিবারে কেউ সদস্য ইনকাম ট্যাক্স কি দেয় সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এরপর এখানে বলে দেওয়া আছে যে আপনার পরিবারের প্যান কার্ড কার কার রয়েছে, এবার যার যার প্যান কার্ড রয়েছে তার নাম বসিয়ে দেবেন এবং প্যান কার্ডের নাম্বার। প্রথম দেখতে পাচ্ছেন যে হেড অফ ফ্যামিলি,
হেড অফ ফ্যামিলি কি প্যান কার্ড রয়েছে? যদি থেকে থাকে সেক্ষেত্রে তার নামটা বসিয়ে নেবেন যেটা প্যান কার্ড রয়েছে এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন। তারপরে আপনি সদস্য 1 এর নাম এবং প্যান কার্ড নাম্বার, সদস্য 2 যাকে রেখেছেন তার প্যান কার্ড নাম্বার এবং নামটা বসিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন আপনি, সে কি কাজ করে সেটা আপনি 6 মারবেন। তারপরে সদস্য 1 আপনি যাকে রেখেছেন সে কি কাজ করে সেটা 6 মারবেন। সদস্য 2 এইভাবে কিন্তু একে একে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনার পরিবারে কতজন সদস্য শিক্ষিত প্রাপ্তবয়স্ক এবং কতজন সদস্য অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, এখানে সংখ্যাটা লিখে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি শিক্ষিত না অশিক্ষিত, এখানে টিক চিহ্ন মারবেন এবং তার শিক্ষকতার যোগ্যতা কত, সর্বোচ্চ শিক্ষকতার যোগ্যতা কত সেটা আপনি বসিয়ে দেবেন। সেম একইভাবে সদস্য 1, 2 এইভাবে কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন তার শিক্ষকতার যোগ্যতা কত এবং শিক্ষিত না অশিক্ষিত। তারপরে এখানে বলে দিয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ কি কোনো রকম বিধায়ক অথবা মন্ত্রী অথবা এরকম কোনো পদে রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে এখানে হ্যাঁ করবেন এবং সে কত নম্বর সদস্য, তাকে কত নম্বর সদস্য রেখেছেন, ওই যে 1, 2, 3 কত নম্বর সদস্য সে তার সংখ্যাটা বসিয়ে নেবেন। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার সরকারি কোনো কোনো সদস্য, আপনার পরিবারের কোনো কোনো সদস্য সরকারি পেনশন পান, হয়ে গেলে হ্যাঁ করবেন অথবা নো করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে সে কত নম্বর সদস্য তার সংখ্যাটা বসিয়ে নেবেন এবং এই ফর্মের সঙ্গে পেনশন স্লিপটা কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে জিএসটি যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনার পরিবারের বার্ষিক আয়টা কত সেটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কেউ যদি সিএ তে আবেদন করে থাকেন আপনার পরিবারে, সেক্ষেত্রে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলিকে আবেদন করেছে যাকে আপনি রেখেছেন সে কি সিএ এর জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবেন অথবা আপনি না করে দেবেন। এবং যদি আপনি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসগুলো বসিয়ে দেবেন। তারপরে কেউ যদি এখানে যে কিষাণ ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কেউ যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে তার নাম্বার বসিয়ে নেবেন এবং কতগুলি কার্ড রয়েছে তার বর্তমানে, এই যে কার্ডের নামগুলি দিয়েছে কতগুলি কার্ড রয়েছে এবং কবে ইস্যু করা হয়েছে তার ডিটেলসগুলো বসিয়ে দেবেন। কে আবেদন করেছে সদস্য 1, 2 তার মধ্যে কার কার কোন কোন কার্ড রয়েছে এখান থেকে তার নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে বর্তমানে কেউ এসআর এর জন্য আবেদন করেছে, এসআর এর ডিলে হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে কেউ আবেদন করেছে, যদি হ্যাঁ থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করে দেবেন। ঠিক আছে, পরিবারের প্রধান যদি আবেদন করে থাকেন অথবা সদস্য 1 যাকে রেখেছেন সে কি আবেদন করেছে বা সদস্য 2 সে কি ট্রাইব্যুনালে আবেদন করেছে, যার যার হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ না এখান থেকে করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলে দিয়েছে যে বর্তমানে কিন্তু যে বিদ্যালয়ে যে বর্তমানে আপনার শিশু, আপনার পরিবারে কেউ যদি শিশু থেকে থাকে সেক্ষেত্রে সে কোন সদস্যের শিশু তার কিন্তু নাম্বারটা বসিয়ে নিতে হবে। সদস্য নাম্বারটা কোন সদস্য তার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর শিশুর এখানে নাম এবং সে বর্তমানে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং সরকারি না বেসরকারি একে একে ডিটেলসগুলি বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে শিশুর ডিটেলসগুলি আপনি একে একে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর শিশু আপনি ডিটেলসগুলি যে উপরে বসালেন সেই শিশুকে টিকা নিয়েছে সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবেন অথবা না করবেন। যদি না করে থাকেন সেক্ষেত্রে কি জন্য নেননি সেটা কিন্তু পাশে এখানে লিখতে হবে। তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে বলে দেওয়া হয়েছে যে সরকারি প্রকল্পের আয়তা সুবিধা। আপনার পরিবারে কেউ কি সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা পাচ্ছেন, বর্তমান ডিবিটি এর মাধ্যমে কেউ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যে পরিবারের প্রধান সে কি পাচ্ছে, এর হ্যাঁ বা না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধান কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমান ডিবিটির মাধ্যমে সেই প্রকল্পের নাম লিখতে হবে এবং সঙ্গে এখানে পাশে একটা অপশন যুক্ত করে দেওয়া হয়েছে যে সেই প্রকল্পটি বর্তমানে কি আপনি প্রত্যাহার করতে চান, অর্থাৎ সেই প্রকল্পের সুবিধা কি আপনি আর পেতে চান না। যদি আপনি সেই প্রকল্পের সুবিধা আর পেতে আপনি চান না সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, না হলে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন না। যদি এখানে হ্যাঁ ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রকল্পটা বাদ হয়ে যাবে, এই কথাটা খেয়াল রাখবেন। সেম একইভাবে সদস্য 1 সেই প্রকল্পের কি সুবিধা পাচ্ছে বর্তমানে সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং সেই সব প্রকল্পগুলি আপনি যদি প্রত্যাহার করতে চান, অর্থাৎ বর্তমানে আপনি সেই সব প্রকল্পের সুবিধা আর পেতে চান না, তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন। অন্যথায় এখানে হ্যাঁ যদি ঠিক করে মারেন সেক্ষেত্রে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। তারপরে বলে দেওয়া হয়েছে যে ঘোষণা এবং সম্মতি, এখানে আপনি সম্মত এই যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করছেন আপনি নিজের জ্ঞানে আপনি ফিল আপ করছেন, তো সেক্ষেত্রে সম্মতি এখানে দেবেন, এখানে ঠিক করে মারবেন। ঠিক করে মেরে দেওয়ার পর এবার স্বাক্ষরটা কে করবে দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্বাক্ষর যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে স্বাক্ষর করতে পারে, অথবা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারে আপনার পরিবারের যেই যেই সদস্য যেই সব মহিলা অন্নপূর্ণা ভান্ডারে পাওয়ার জন্য যোগ্য সে সিগনেচার করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো এবার সিগনেচার করে দেওয়ার পর তারপরে ব্যাস আর এর সঙ্গে কোনো কিছু করতে হবে না, আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। এটা অফিস নিচে কিন্তু এখানে লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনাকে ফিল আপ করতে হবে না। এবারে এটা বর্তমানে কিন্তু 13 পাতার ফর্ম
ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 13 পাতা ফর্ম টোটাল, বর্তমানে কিন্তু 12 পাতা ছিল, একটি পাতা বাড়ানো হয়েছে, অনেক কিছু অপশন যুক্ত করে দিয়েছে, সেখানে একটি পাতা বেড়ে গেছে। আবার এই ফর্মেশন কি ডকুমেন্ট অ্যাড করতে হবে, পরিবারের সমস্ত সদস্যের ডিটেলসগুলি যেগুলো আপনি ফিল আপ করলেন, যেমন কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, এছাড়া কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, এইসব ডকুমেন্টস কিন্তু আরও ওখানে যেই সব ডকুমেন্টসগুলি ডিটেলস বসালেন সেই সব ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। এবার কোথায় জমা দেবেন সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেবে, এখন জানানো হয়নি, হতে পারে পঞ্চায়েত অফিস অথবা যে বিডিও অফিস অথবা একটি ক্যাম্প করে সেখানে ফর্মটা জমা নিতে পারে, ঠিক আছে, সেটা পরবর্তী সময় জানিয়ে দেবে। এখন বর্তমানে ফর্ম ফিল আপটা করে রাখুন কাছে। আচ্ছা, এবার মেন কথা হলো, এবার পরিবারে ধরুন 2 জন মহিলা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে? না, একটা ফর্মেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 2 জন রয়েছে মানে 2টো ফর্ম লাগবে এরকম কিন্তু নয়, একটা ফর্মে সমস্ত সদস্যের ডিটেলস বসিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রত্যেক পরিবারে কিন্তু একটা ফর্ম, সেখানে সবার তথ্য সাবমিট করে সেই ফর্মটা জমা দিতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন যে যারা যারা লক্ষ্মী ভান্ডার পেতো তাদের কি আবার আবেদন করতে হবে? হ্যাঁ, তাদের আবার কিন্তু আবেদন করতে হবে, নতুন করে আবেদন করতে হবে, তাদের ডিটেলস কিন্তু এই ফর্মে কিন্তু বসিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। এবার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? টাকা তো জুন মাসের 3 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। এবং এই ফর্ম ফিল আপটা লাস্ট ডেট কবে রয়েছে? এই যে জুন মাসের 3 তারিখ থেকে বর্তমানে কিন্তু 3 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, এর মধ্যে আপনাকে আবেদন করে জমা দিতে হবে, ঠিক আছে। এবং 3,000 টাকা করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর। এবার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? দেখুন, অনলাইন আবেদন বর্তমানে অফলাইন শুরু হয়ে গেছে, এই যে ফর্মটা দেখালাম। এবার অনলাইন আবেদন কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে অনলাইন আবেদন। তখন কিন্তু অনলাইন পোর্টাল চালু করা হবে, সেই পোর্টালে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেসে ভিডিও আনবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।